নমস্কার, হুগলি আজকেতে সকলকে স্বাগত। আজকের বিশেষ খবর। বাড়ির কাছে চোখে লঙ্কার গুঁড়ো দিয়ে সোনার ব্যাগ নিয়ে চম্পট, চাঞ্চল্য পান্ডুয়ায়। সিবিআই একটি অরাজনৈতিক সংস্থা, যারা কোনো রাজনৈতিক ইশারায় কাজ করে না। নারদ তদন্ত প্রসঙ্গে চন্দননগরের রাজ্যপাল। এখন আসছি বিস্তারিত খবরে। বাড়ির সদর দরজার সামনেই চোখে লঙ্কার গুঁড়ো দিয়ে বেধড়ক মারধর করে হাতে থাকা সোনার ব্যাগ নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে পান্ডুয়া থানার অন্তর্গত কুলটি রোডে। চোখে লঙ্কার গুঁড়ো দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে সোনার ব্যাগ নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনাটি পান্ডুয়া থানার অন্তর্গত কুলটি রোড এলাকার। ঘটনার সূত্রে জানা যায়, পান্ডুয়ার কুলটি রোড এলাকার বাসিন্দা অমিত কর্মকার রোজকার মতো পান্ডুয়া শান্তাশিদা মার্কেট থেকে নিজের দোকান বন্ধ করে বাইকে করে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছেই দুটো বাইক নিয়ে 5 দুষ্কৃতী দাঁড়িয়েছিল। অমিতবাবু বাড়ির সামনে গাড়ির স্ট্যান্ড দিতেই ওই দুষ্কৃতীরা তার চোখে মুখে লঙ্কার গুঁড়ো ঘষে দিয়ে তাকে মারধর করে ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। শত চেষ্টাতেও ব্যাগ কাটতে না পারায় তাকে গুলি করার হুমকি দেয় বলে অভিযোগ। এরপরেই অমিতবাবু ব্যাগ ছেড়ে দিয়ে যন্ত্রণায় ছটফট করতে থাকেন। তার চিৎকারে বাড়ির লোকজন বেরিয়ে আসে। তবে ততক্ষণে দুষ্কৃতীরা প্রায় 25 গ্রাম সোনা, দরকারি কাগজপত্র ও দোকানের চাবি ভর্তি ব্যাগ নিয়ে চম্পট দেয়। এরপর পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর অমিতবাবুকে ছেড়ে দেওয়া হয়। তবে বাড়ির সামনে জনবহুল এলাকায় এই ধরনের দুষ্কৃতী দৌরাত্ম্য নিয়ে প্রশ্ন তুলেছেন বাসিন্দারা। ঘটনার তদন্তে নেমেছে পান্ডুয়া থানার পুলিশ। বাড়ি ফিরছিলাম, বাড়ি ফেরার গেটের সামনে এসে গাড়িটা দাঁড় করিয়েছি। দুটো গাড়ি আগে থেকেই দাঁড়িয়েছিল, একটা গাড়িতে 3 জন ছিল আর একটা গাড়িতে 2 জন ছিল। এই গাড়িটা দাঁড়ানোর সঙ্গে সঙ্গে 3 জন মিলে এসে পিছন থেকে ঝাপটে 2 জন ধরে আর একজন লঙ্কা গুঁড়ো চোখে মুখে একদম ঘষে দেওয়ার সঙ্গে সঙ্গে পড়ে গেছি গাড়ি থেকে। দিয়ে লাথি ফাতি মারলো। মারার পর হাতে ব্যাগ ছিল, দোকানের চাবি ফাবি দোকানের ছিল, কিছু মালপত্র ছিল, কিছু পেপারসপত্র ছিল। টানাটানি শুরু করে, তারপর না দেওয়াতে মাথায় মারে, পিঠে মারধর শুরু করে। দিয়ে তখন বলে যে ব্যাগটা ছাড়, নাহলে শ্যুট করে দেবো। সঙ্গে সঙ্গে ব্যাগ ছেড়ে দিই, ব্যাস নিয়ে চলে যাই। আমার সোনার উপর ব্যবসা। ব্যাগে ওই দোকানের চাবি ছিল, 2টো আলমারির চাবি ছিল, 2টো দোকানের চাবি ছিল, অল্প কিছু গয়না ছিল, 20-22 গ্রাম মতো ছিল। ওই মোটামুটি 55,000 টাকা 60,000 টাকার মতো। আমি কাউকে চিনতে পারিনি। না, মাস্ক পরা কেউ ছিল না, সবাই মানে খোলা মাথা ছিল। কিন্তু অন্ধকারের জন্য ঠিক মানে কিছু বুঝে উঠতে পারার আগেই ঘটনাটা ঘটে যায়, কয়েক সেকেন্ডের মধ্যে। পিটিয়ে না, রীতিমতো ডোলে, মানে রীতিমতো মুখে নাকে ভেতরে ডলে দিয়েছে। থানাতে অভিযোগ জানানো হয়েছে। সুমন চক্রবর্তী রিপোর্ট, হুগলি আজকে। ট্রাক্টর উল্টে পুকুরে মৃত্যু চালকের। ঘটনাটি পান্ডুয়া থানার নাকশি মহল্লা এলাকার। রাস্তার উপরেই রাস্তা তৈরির সরঞ্জাম, আর যার জেরে দুর্ঘটনায় পতিত হলেন রাস্তারই সরঞ্জাম ফেলতে আসা এক ট্রাক্টর চালক। আজ ঘটনাটি ঘটেছে পান্ডুয়া থানার অন্তর্গত কাজী মহল্লা এলাকায়। ঘটনা প্রসঙ্গে জানা যায়, কাজী মহল্লা ও নাকশি মহল্লার মধ্যে যোগাযোগের জন্য একটি রাস্তা তৈরি হচ্ছিল। এলাকাবাসীদের বক্তব্য, রাস্তা তৈরির সরঞ্জাম রাস্তার উপরে ফেলে দেওয়ায় দিন কয়েক ধরেই সাধারণ মানুষের যাতায়াতে অসুবিধা হচ্ছিল। রাস্তা অত্যন্ত সংকীর্ণ হয়ে যায়। আজ ওই রাস্তায় পাথর ফেলতে আসে একটি ট্রাক্টর, আর ওই সংকীর্ণ রাস্তায় পাশ কাটাতে গিয়ে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশেই পুকুরের উপর পড়ে যায়। ট্রাক্টরের তলায় চাপা পড়েন অজ্ঞাত পরিচয় ট্রাক্টর চালক। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা পান্ডুয়া থানায় খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ জেসিপি গাড়ি নিয়ে উপস্থিত হয়। এরপর উদ্ধার করা হয় তাকে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। আমাদের এই রানিং রাস্তার মধ্যে সকালে এক গাড়ি বালি ফেলে। আমরা গ্রামের লোকরা প্রথম আমরা বারণ করি এবং আরও গ্রামের লোকরা বারণ করে, রাস্তা যারা যাতায়াত করছে তারাও বারণ করে। তারপরে দুপুরের মাঝখানে এই পাথরটা ফেলে, আমাদেরকে বলে ঠিক আছে অল্প বালি ফেলেছি, তুলে নেবো, সঙ্গে সঙ্গে কাজ হয়ে যাবে। বালি না তুলে আরও বালি ফেলে এবং পাথর ফেলে, আরও পাথর এনে এখান থেকে নিয়ে যায়। নিয়ে গিয়ে না সাইড দিতে পারে, ট্রাক্টর জলের মধ্যে পড়ে যায়। সেখানে ড্রাইভার ট্রাক্টরের ইঞ্জিনের তলায় পড়ে যায়। সেখানে গ্রামের লোকেরা আমরা চেষ্টা করলাম তোলার জন্য, 1-150 লোক মিলে। সেটা ট্রাক্টর লোড গাড়ি যেহেতু আমরা সরাতে পারিনি। লাস্টে জেসিপি এসে সে গাড়িকে তোলা হয়, তুলে ওকে বের করে আমরা হসপিটালে অ্যাডমিট করি। কিন্তু সে ব্যক্তি মারা যায়। এখন আমরা শুনতে পেলাম সে ব্যক্তি মারা গেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত অজ্ঞাত পরিচয় ওই ট্রাক্টর চালকের কোনো পরিচয় জানা যায়নি। সন্দীপন মিত্রের রিপোর্ট, হুগলি আজকে। অপারেশন থিয়েটারে আগুন, ঘটনাস্থলে একটি দমকল ইঞ্জিন, বেশ খানিকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। হাসপাতালের অপারেশন থিয়েটারে আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। আজ সকালে ঘটনাটি ঘটেছে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, সকাল 11:30 নাগাদ আগুন লেগে যায় অপারেশন থিয়েটারে। খবর দেওয়া হয় দমকলে। আসে দমকলের একটি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। হাসপাতালের তরফে জানা গেছে, এক রোগীর অপারেশনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন হাসপাতালের চিকিৎসক ও কর্মীরা। অপারেশন থিয়েটারে থাকা একটি ফ্যান চালানো হয়। ঠিক তখনই ধোঁয়া বের হতে শুরু হয়। সঙ্গে সঙ্গে থিয়েটারের মেন সুইচ অফ করে দেওয়া হয়। এরপরেও কালো ধোঁয়া বেরোতে থাকে। প্রাথমিক তদন্তের পর দমকল মনে করছে শর্ট সার্কিট থেকেই ফ্যানে কোনোভাবে আগুন লেগে যায়, আর তা থেকেই অপারেশন থিয়েটার ধোঁয়াময় হয়ে ওঠে। তবে সঙ্গে সঙ্গে মেন সুইচ বন্ধ না করলে আগুন ছড়িয়ে পড়তে পারত বলে আশঙ্কা দমকল কর্মীদের। ঘটনায় হতাহতের কোনো খবর নেই। শ্রীরামপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তখন ওই আগুনটা যে কারেন্ট থেকে লেগেছিল, আমার দোতলায় ছিল পেশেন্ট, আতঙ্ক। আমি তো এখানে ডিউটি করি, ইমার্জেন্সিতে। কিন্তু আগুন হঠাৎ হসপিটালে ধরলে এই নিয়ে কি বলবেন ডাক্তার হিসাবে? এটি একটু দুর্ভাগ্যজনক ঘটনা, আর কি বলবো। কেন নিরাপত্তা কি ঠিক ছিল? আগুনের মানে হঠাৎ জ্বলে গেল, তার আগুন নেওয়ার সরঞ্জাম কি ঠিক ছিল? ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্রবীণ ফরওয়ার্ড ব্লক নেতা অশোক ঘোষ প্রয়াত হওয়ার পর সংগঠনের প্রথম রাজ্য সম্মেলনে সর্বসম্মতিক্রমে নতুন রাজ্য কমিটির সম্পাদক পদের দায়িত্ব পেলেন নরেন চ্যাটার্জি। ফরওয়ার্ড ব্লকের নতুন রাজ্য সম্পাদক হলেন নরেন চট্টোপাধ্যায়। আজ রবিবার নাম প্রস্তাব করা হয় দলের রাজ্য কাউন্সিল অধিবেশনে। বৈদ্যবাটিতে শনি ও রবিবার দুদিন ব্যাপী এই রাজ্য কাউন্সিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রবিবার সকালে ফরওয়ার্ড ব্লকের নতুন রাজ্য সম্পাদকের নাম প্রস্তাব করেন সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস। পরে তিনি সাংবাদিক বৈঠক করে জানান, একটা নতুন চিন্তা ভাবনার ভেতর দিয়ে, চেতনার ভেতর দিয়ে একটা নতুন সংগঠন গড়ে তোলার পথে এগোবে। আমরা নতুন নেতৃত্ব সার্বিকভাবে আরো দিতে পারবো এবং সেই দায়িত্ব আজকে তার কাজের প্রধান কাণ্ডারি হিসাবে নরেন চ্যাটার্জিকে আমরা এখানে বসিয়েছি। উপলব্ধি করেছিলাম, উপলব্ধি করেছি বলি একদিনই তো বললাম না, এটা তো আলোচনা হয়েছে। পার্টি কংগ্রেসের সিদ্ধান্ত হচ্ছে ইকুইডিস্টেন্সে, আপনারা সবাই জানেন। ফরওয়ার্ড ব্লকই একমাত্র তখন বলেছিল যে আমরা সমদূরত্বের পথের পথিক। আমরা জ্যোতিবাবুকে সেই সময় প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে সক্রিয়ভাবে আমরা কাজ করেছি যাতে জ্যোতিবাবু প্রাইম মিনিস্টার হতে পারেন। কংগ্রেস এবং বিজেপি বিরোধী যে একটা বিকল্প দেবার, এক মাসের জন্য হোক আর এক বছরের জন্য হোক দেবার যে সুযোগ পেয়েছিলাম, সেই সুযোগ আমরা কাজে লাগাতে পারিনি। তখন রাজনীতি অনেক পেছিয়ে চলে গেছে, আমরা অনেক পেছিয়ে চলে গেছি। আজকে তো গোটা ভারতবর্ষে কি দেখছেন, ইরেলিভেন্ট এই শব্দটা আমি মানে বলতে চাই যে লেফট আর ইরেলিভেন্ট, তারা সেন্টার স্টেজে নেই। কেন এই জায়গায় এখন, কেন আমরা সেন্টার স্টেজে থাকবো? আমার স্লোগান নেই। আজকে আপনাকে বলতে হবে যে মহাজোট করব। সিপিএম এর দিল্লি থেকে বলছে আমরা মহাজোট করব। বহুকাল তো কংগ্রেসের হাত ধরলেন। যখন যখন কংগ্রেস সংকটে পড়েছে তখন তখনই কংগ্রেসকে বামপন্থীরা বাঁচিয়েছে। কিন্তু তার পরিণতিটা কি দাঁড়িয়েছে? তার পরিণতি কিছু দাঁড়ায়নি। তার পরিণতিতে হয়েছে বামপন্থীরা দুর্বল থেকে দুর্বলত হয়েছে রাজ্যে রাজ্যে। এখন আফসোস করছে আমরা বামপন্থীর শীর্ষ নেতারা আফসোস করছি যে আমরা 1% এসে দাঁড়িয়েছি। আমরা 700-র উপর আসনে ভারতবর্ষে এই এবারে ইলেকশন হলো, সেখানে আমরা নেই একটা জায়গায়। ভাই উত্তরপ্রদেশে তখন একটা বড় শক্তি কমিউনিস্ট পার্টি, অবিভক্ত কমিউনিস্ট পার্টি, বড় শক্তি। পাঞ্জাবে থেকে হরকিষাণ সিং সুরজিৎ এমনি এমনি তৈরি হয়নি, একটা বড় শক্তি সেখানে কমিউনিস্ট আন্দোলনের শক্তি। উত্তরাখণ্ড তো এরই একটা হিস্সা উত্তরপ্রদেশে। কেন এই অবস্থাটা হলো? অবস্থাটা এই কারণে হলো যে আমরা বারবার কানা গলিতে ঢুকে পড়েছি, বারবার কানা গলিতে ঢুকে পড়েছি। অন্যদিকে এই দায়িত্ব পেয়ে ফরওয়ার্ড ব্লকের নতুন রাজ্য সম্পাদক নরেন চ্যাটার্জি বলেন, কিচ্ছু নয়, একটা টিম হিসেবে কাজ করবে। নতুন কোনো ঘটনা নয় আমার জীবনে। ফরওয়ার্ড ব্লকে অসুবিধার সঙ্গে আমি ছিলাম। অসুবিধা আমার নেতা মারা গেছেন, তার একদম বাড়তি নয়। অসুবিধার হাতে কাজ শিখেছি, অসুবিধা মারা গেছে, তার দায়িত্ব পালন করবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
সুগন্ধা অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো গোটু ময়দানে। 2018 পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার আগেভাগেই ময়দানে নামলেন। সুগন্ধা অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সুগন্ধাতে আজ এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো। সম্মেলনে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, হুগলি জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী করবী মান্না, হুগলি চুঁচুড়া পুরসভার পুরপ্রধান সহ স্থানীয় পঞ্চায়েত এলাকার নেত্রীরা। এই অঞ্চলের মহিলা কর্মীদের আগামী নির্বাচনে ঠিক কিভাবে মানুষের কাছে পৌঁছতে হবে তারই নির্দেশ দেওয়া হয় এখানে। এদিন এখানে করবী মান্না বলেন, 18 পঞ্চায়েত নির্বাচনে সব পঞ্চায়েতগুলি বিরোধী শূন্য হয়ে যাবে। এর পাশাপাশি তিনি এও বলেন, সারদা নারদা করে কোনো কিছুই হবে না। সামনে পঞ্চায়েত ভোট 2018, আর এক বছরও সময় নেই আমাদের। তাই আমরা শাখা সংগঠন মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন অঞ্চলে অঞ্চলে এরকম প্রোগ্রাম করছি, সম্মেলন। সুগন্ধা আজকে সুগন্ধা মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আজকে এই সম্মেলন বার্তা দিলাম। আজকে আমাদের মামাটি মানুষের সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে কাজ মেয়েদের জন্য করেছেন, এর আগে কেউ ভাবেনি মেয়েদের কথা আলাদাভাবে, কিন্তু যে কথা ভেবেছেন তাতে আমরা মেয়েরা অত্যন্ত গর্বিত যে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের কথা ভেবেছেন, এবং শুধু আমাদের নয়, গোটা বাংলার মানুষের জন্য যে উন্নয়ন করেছেন সেটা আমরা কখনো ভুলব না। তাই তার হাতকে আরো শক্তপোক্ত করতে আমাদের আজকের এই মহিলা তৃণমূল কংগ্রেসের এই সম্মেলন, সব যাতে আরো দিদির বার্তা নিয়ে সবাই যাতে সাধারণ মানুষের কাছে যায়, তার উন্নয়নকে তুলে ধরে, সেই জন্যই আজকের এই সম্মেলন। হ্যাঁ, এ বিষয়ে বললাম যে মহিলাদের তো 50% সংরক্ষণ, কারণ সারা ভারতবর্ষের বুকে লড়াই করে দিদি নিয়ে এসেছে, মেয়েদেরকে অনেক বড় সম্মান দিয়েছে, তার জন্যও আজকের এই সম্মেলন। আমরা 2013 পঞ্চায়েত নির্বাচনের আগেও ওরা সেবি নারদা সারদা অনেক কিছু করেছিল, কিছুই করতে পারেনি, সবই মিথ্যা, সবই কুৎসা রটানো হচ্ছে আমাদের এই মামা কংগ্রেসের সরকার এবং তৃণমূল কংগ্রেস সম্পর্কে। এই সমস্তটাই মিথ্যা, কিছুই ধোপে টিকবে না। 18 পঞ্চায়েত নির্বাচনে আমরা প্রত্যেকটা জায়গায় আমরা দখল করবো, বিরোধী শূন্য আমরা করে দেবো। অন্যদিকে বিধায়ক অসিত মজুমদার বলেন, মহিলাদের 50% আসন সংরক্ষণের পাশাপাশি কোনো পঞ্চায়েতে ভালো কর্মঠ মহিলা পাওয়া গেলে তাহলে তাকেই টিকিটের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। এদিকে বিজেপি যে একটা ফ্যাক্টর তা তিনি স্বীকার করে নিয়ে বলেন, বর্তমানে ভারতীয় জনতা পার্টির একটা হাওয়া চললেও আগামী পঞ্চায়েত নির্বাচনে আমাদের রাজ্যে তার কোনো প্রভাবই পড়বে না। বাংলার মামাটি মানুষের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইন এনে 50% মহিলা আগেই করে দিয়েছেন 30 স্তর পঞ্চায়েত নির্বাচনে। অতএব মহিলাদের গুরুত্ব অপরিসীম। আমি কোথাও জেনারেল সিটে যদি ভালো মহিলা হয়, কর্মঠ মহিলা হয়, আমি জেনারেল সিটও মনে করি মহিলারা দাঁড়াবার উপযুক্ত। যে 50% মহিলারা দাঁড়াবে, যেটা বলে দেওয়া হবে শিডিউলে, সেটা তো হবেই। তার বাইরেও উপযুক্ত মহিলা যারা হবে, মহিলাদের আমরা টিকিট দেব। মহিলারাই পারে সমাজের উন্নয়ন করতে, স্বচ্ছতা রাখতে, পরিচ্ছন্নতা রাখতে এবং পঞ্চায়েতকে সুন্দর করতে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রমাণ। তিনি যে স্বচ্ছতার পরিচয় দিচ্ছেন, আমরা উদ্বুদ্ধ, আমরা অনুপ্রাণিত। তিনি আমাদের গর্ব, সেই গর্ব আমরা গ্রামে গঞ্জে ছড়িয়ে দিতে চাই। তাই মহিলা সংগঠনের উপর আমরা জোর দিয়েছি। আমাদের জেলার সভানেত্রী করবী মান্না জোর দিয়েছেন, আমার এমপি রত্না দে নাগ জোর দিয়েছেন। আমি আগামী পঞ্চায়েত নির্বাচনে আপনারা দেখবেন, আজকে আমি যা বললাম, আমার 7টা পঞ্চায়েতে বিরোধী শূন্য পঞ্চায়েত হবে এবং মহিলারা 60% আসন নিয়ে জিতবে। দেখুন, বিজেপি একটা ফ্লো তো নিশ্চয়ই আছে, অল্প বিস্তর, অস্বীকার করার জায়গা নেই। ভারতবর্ষে তারা একটা জায়গা করে নিয়েছে, বিগত উত্তরপ্রদেশ নির্বাচনেও তারা জায়গা করেছে, বাট বাংলায় এর কোনো প্রভাব পড়বে না। তার প্রমাণ 2000 গত লোকসভা নির্বাচনে আপনারা প্রমাণ পেয়েছেন। বিজেপিকে আমরা কোনো ফ্যাক্টরি ধরছি না, কিন্তু কিছু মানুষ বিজেপিকে ভোট দিচ্ছে, অস্বীকার করে জায়গা নেই। সেই ভোটটাও যাতে না পায়, তার জন্য আমাদের প্রচেষ্টা। ছোটুর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে।
সিবিআই একটি অরাজনৈতিক সংস্থা, যারা কোনো রাজনৈতিক ইশারায় কাজ করে না। আজ চন্দননগরের একটি অনুষ্ঠানে এসে নারদ তদন্ত প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। চন্দননগর বারাসাত গেট কালচারাল অ্যাসোসিয়েশনের 1 বর্ষব্যাপী রজত জয়ন্তী বর্ষের সমাপ্তি অনুষ্ঠানে শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ শ্রী অরবিন্দ নিলয় ভবনে এসে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী বললেন, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির সাথে সাথে মানুষের জীবনে সমস্যা বেড়েছে। এখন মানুষের মধ্যে স্বার্থপরতা বেড়েছে, সহনশীলতার অভাব দেখা দিচ্ছে। তাই এই সমস্যা দূর করার জন্য আধ্যাত্মিকতার মধ্য দিয়ে দেহ ও মনের বিকাশ ঘটাতে হবে। আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা আধ্যাত্মিক মূল্যবোধের অভাব। শ্রী রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ শ্রী অরবিন্দ আমাদের দেশের আধ্যাত্মিক মূল্যবোধকে ধরে রেখেছিলেন। সেই পথেই মহাপুরুষদের আধ্যাত্মিক মূল্যবোধকে ফিরিয়ে আনার জন্য বারাসাত গেট কালচারাল অ্যাসোসিয়েশন যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তারও ভূয়সী প্রশংসা করেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। During the period of colonization, Chandanagar was under the control of French government. Revolutionary fighters of Bengal, who fought secretly against the British, found a secluded place at Chandanagar and could carry out their revolutionary activities from here. Nobody can deny their courage, boldness, sacrifice and love for their motherland. Great revolutionaries Kanhai Lal Datta, Ram Bihari Bose were sons of this place. The soil of the place was hollowed by the footprint of great souls of the country like Rabindranath Tagore, Sri Aurobindo, Mahatma Gandhi and so many others. The place has heritage of celebrating Jagadhari Puja, which is one of the distinct features of this place. The festival is famous for magnificent image of Ma Jagadhari, lighting and decoration. Each and every year, many devotees from different corners of the country assemble here to celebrate this auspicious festival. এদিকে অনুষ্ঠান শেষে রাজ্যপাল সাংবাদিকদের নারদা প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে বলেন, রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেলে সেটা রাজ্য সরকারের ব্যাপার, এ নিয়ে তিনি কোনো মন্তব্য করবেন না। পাশাপাশি সিবিআই তদন্ত প্রসঙ্গে বলেন, সিবিআই একটি নিরপেক্ষ সংস্থা এবং সিবিআই এর স্বচ্ছতা নিয়েও তিনি সন্তোষ প্রকাশ করেন। Line. It is for the government to decide whether to go to the Supreme Court or not. Sir, political transparency. Which is relevant for me. Sir, political transparency. No, that's all. ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। রাজ্য সরকারের দেওয়া প্লাস্টিকের ট্রে ও পরিবহন খরচা বাবদ 100 টাকা না পেয়ে বিক্ষোভ দেখালেন কৃষকরা। ঘটনাটি সিঙ্গুরের তাপসী মালিক কৃষাণ মান্ডির। রাজ্য কৃষি বিপণন দপ্তরের সহায়তায় কৃষাণ মান্ডিতে ফসল নিয়ে আসা কৃষকদের প্লাস্টিকের ট্রে ও পরিবহন খরচ বাবদ 100 টাকা বরাদ্দ করা হলেও সিঙ্গুরের তাপসী মালিক কৃষক বাজারের ফসল বিক্রি করতে আসা কৃষকদের তার কুপন বিলি বন্টন না করার অভিযোগে এদিন সন্ধ্যাবেলা কৃষকরা ক্ষোভে ফেটে পড়েন। কৃষকদের অভিযোগ, কৃষকদের জন্য বন্টন করা ট্রে ও টাকার কুপন প্রকৃত কৃষকদের না দিয়ে সিঙ্গুর পঞ্চায়েত সমিতির সভাপতি অন্যদের বিলি করে দিয়েছে। তারই প্রতিবাদে এদিন কৃষকেরা চড়াও হয়। দুর্গাপুর থেকে আসা নতুন ট্রে ট্রান্সপোর্টের ট্রাকটিকে কৃষাণ মান্ডি থেকে বাইরে বের করে দেয়। এরপরে ক্ষোভে ফেটে পড়েন কৃষকরা। কৃষকদের হুমকি, ঘটনার প্রকৃত তদন্ত না করা হলে আগামী দিনে তারা কোনো ফসলই মান্ডিতে বিক্রি করতে আসবে না। সমস্যাটা হচ্ছে, আমরা কিন্তু যতদিন থেকে এটা চালু হয়েছে মান্ডিটা, আমরা বহু চাষি, আমার কাছে স্থানীয় চাষি, তারা আমরা বিভিন্ন ঝুড়ি এবং সাইকেল টাইকেল করে মালপত্র আনছি, তাতে কিছু ড্যামেজ হচ্ছে। সেই জন্য এখানকার যে কর্তৃপক্ষ ওনারা বললেন যে আমার মুখ্যমন্ত্রী নাকি কিছু সাহায্য আমাদের করবেন ওই প্লাস্টিকের কেটে করে মাল আনার জন্য, যাতে না নষ্ট হয় সেইটার সাহায্য করা হবে। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে 2-1 দিনের আগে আমরা শুনলাম যে কিছু এসেছে সাহায্য, কিন্তু সেটা কিছু মুষ্টিমেয় বাইরের লোক পেয়ে গেল। আমরা যারা চাষিরা যারা প্রতিদিন আসছি, এখানকার রেজিস্টার খুললে দেখতে পাওয়া যাবে তাদের হাজিরা, তাদের হাজিরাটা দেখতে পাওয়া যাবে। সেইটা না দেখে কিছু মুষ্টিমেয়, কি বলবো, তাদের কোনোদিনই দেখতে পাইনি, সেই সব চাষিগুলো টোকন পেয়ে গেল। আমরা কিন্তু সেটা দীর্ঘ প্রতিবাদ করছি এবং সেটা নেতৃত্বে কিন্তু ছিলেন আমার পঞ্চায়েত সভাপতি। সেটা হচ্ছে এখানে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছিলাম। ওনারা বারবার বলে আসছেন যে এই স্বপ্নের প্রকল্পটাকে বাঁচানোর জন্য আপনারা এখানে চাষিরা মাল দিন। আমরা কিন্তু অরিজিনাল অন্যান্য জায়গা গেলেও কিন্তু চাষের দামের মাল বেশি পেতে পারি, কিন্তু ওনার কথা বা মুখ্যমন্ত্রীর কথা
কে গুরুত্ব দেওয়ার জন্য বা এই জায়গাটাকে বজায় রাখার জন্য বা আগামী দিনে এই জায়গাটাকে আরও বৃহত্তর জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমরা কিন্তু প্রকৃত চাষিরা যারা সারা বছর ধরে মাল দিয়ে আসছে কিন্তু উনি যে ফেসিলিটিগুলো আজ এখানে দেওয়ার চিন্তাভাবনা করেছেন সেই ফেসিলিটিগুলো কিন্তু প্রকৃত চাষি পাচ্ছে না। আজ কিট নিয়েছে তারা একটা শাক পাতা পর্যন্ত আনে না, আমাদের কাছে খবর আছে। যদিও এ বিষয়ে কৃষি বিপণন দপ্তরের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুঁচুড়া পৌরসভা ও হুগলি চুঁচুড়া সাংস্কৃতিক সংগঠনগুলির যৌথ উদ্যোগে কালিকা প্রসাদ স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল হুগলি চুঁচুড়া পৌর মঞ্চে। 7ই মার্চ দিনটি বঙ্গ সংস্কৃতির ইতিহাসে কালো দিন হিসাবে চিহ্নিত হয়ে রইল। এই দিনই লোক সংস্কৃতির নবরূপকার বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী কালিকা প্রসাদ ভট্টাচার্যের মৃত্যু হয় এই হুগলিরই গুড়াপে। তারপর থেকেই সংস্কৃতি মনস্ক মানুষ শোকে মুহ্যমান। শনিবার সন্ধ্যায় হুগলি চুঁচুড়া পুরসভার পরিচালনায় ও শহরের সংস্কৃতি সংগঠনগুলির যৌথ উদ্যোগে স্মরণ করা হল কালিকা প্রসাদকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় কবি অরুণ চক্রবর্তী, বিধায়ক অসিত মজুমদার, পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জি এবং কালিকা প্রসাদের লোকগানের দান দোহারের অন্যতম সদস্য নিরঞ্জন হালদার। তিনি সারিন্দা বাজিয়ে কালিকা প্রসাদকে শ্রদ্ধা জানান। এছাড়াও শহরের সাংস্কৃতিক সংস্থাগুলি নাচে গানে তাকে শ্রদ্ধা জানান। অনুষ্ঠান সম্পর্কে আয়োজকদের পক্ষে সৌমিত্র সিংহ বলেন, বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী গবেষক কালিকা প্রসাদ ভট্টাচার্য গত 7ই মার্চ প্রয়াত হয়েছেন আকস্মিকভাবে। তার মৃত্যুতে আমরা সকলে শোকাহত। আজ হুগলি চুঁচুড়া পৌরসভার পরিচালনায় আমরা হুগলি চুঁচুড়া সাংস্কৃতিক সংস্থাগুলির সহযোগিতায় তার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন পর্বের আয়োজন করেছি, যেখানে হুগলি চুঁচুড়ার বিভিন্ন সঙ্গীত, নাট্য, নৃত্য সংস্থাগুলি অংশগ্রহণ করে তারা শ্রদ্ধা নিবেদন করছে তারই গাওয়া গানের মধ্য দিয়ে। ছোট রিপোর্ট, হুগলি আজকে। ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের পরিচালনায় 12তম বর্ষের সারা বাংলা ক্রীড়া প্রতিযোগিতা শুরু হলো। ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের পরিচালনায় প্রত্যেকবারের ন্যায় এবারেও নিজস্ব ফুটবল ময়দানে 12টি দল নিয়ে সারা বাংলা বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হলো। আজ সকালে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত। এরপর তিনি মশাল জ্বালিয়ে ও বেলুন উড়িয়ে খেলার শুভ সূচনা করেন। মোট 31টি ইভেন্টে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পুরুষ ও মহিলা প্রতিযোগীরা এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগীর সংখ্যা প্রায় 700 জন। মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন পুরসভার সিআইসি অমিত ঘোষ, চুঁচুড়া ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি দেবব্রত বিশ্বাস, দেবরাজ পাল সহ পুরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। 112তম বর্ষ ক্লাবের 12তম বর্ষ বার্ষিক সারা বাংলা ক্রীড়া প্রতিযোগিতা আজকে অনুষ্ঠিত হচ্ছে। আমাদের এই অনুষ্ঠানে প্রায় 6টা ডিস্ট্রিক্ট থেকে প্রায় 700 ক্যান্ডিডেট অংশগ্রহণ করেছে। টোটাল 30টা ইভেন্টস আছে আমাদের, মহিলা এবং পুরুষ মিলে। আজকের এই প্রতিযোগিতা আমরা একটু পরে আরম্ভ করি, কারণ আমাদের ক্লাবের এই অ্যাথলেটিক্স মিটটা যেহেতু আমরা পরে করি, আমরা প্রচুর ক্যান্ডিডেট পাই। আমাদের আজকে প্রতিযোগিতায় বনগা থেকে প্রায় 40 জন এসছে, বারাসত থেকে প্রায় 50 জন এসছে, তারকেশ্বর থেকে এসছে 30-40 জন। টোটাল প্রায় 700 ক্যান্ডিডেট আছে। 700 ক্যান্ডিডেট আমাদের এখানে অংশগ্রহণ করেছে। আমি প্রত্যেকটা ক্যান্ডিডেটদের যারা দূর থেকে এসছে তাদের প্রত্যেককে
আমরা তাদের থাকার ব্যবস্থা করেছি। রাজেশ দেবনাথের রিপোর্ট, হুগলি আজকে। ব্যান্ডেল সাহেববাগান বয়েজ ক্লাবের পরিচালনায় সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে বর্ষব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের অঙ্গ হিসেবে আয়োজিত ফুটবল প্রতিযোগিতার আজ দ্বিতীয় দিনের খেলা অনুষ্ঠিত হল। আজ রিশরা স্পোর্টিং ক্লাব 2-0 গোলে ভদ্রেশ্বর সবুজ পরিষদকে পরাজিত করে। আগামী 21শে মার্চ বাঁশবেড়িয়া স্পোর্টিং ক্লাব বনাম বাংলাদেশের সোনালী অতীতের মধ্যে একটি প্রদর্শনী ভেটারেন্স ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। বিকেল 4টে এই খেলা দেখতে সকলকে রইল আমন্ত্রণ। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 79%, বৃষ্টিপাত বিক্ষিপ্ত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বাড়ির কাছে চোখে লঙ্কার গুঁড়ো দিয়ে সোনার ব্যাগ নিয়ে চম্পট, চাঞ্চল্য পান্ডুয়ায়। সিবিআই একটি অরাজনৈতিক সংস্থা যারা কোনো রাজনৈতিক ইশারায় কাজ করে না। নারদ তদন্ত প্রসঙ্গে চন্দ্রনগরের রাজ্যপাল। আজ এ পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় ইন এমবিসি নেটওয়ার্কে দেখুন হুগলি আজকে। নমস্কার।